সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল পুরো আয়োজন জুড়ে বাবলি ইয়াসমিন আপনাদের সঙ্গে আছি। আজ স্টোরিতে দুজন সম্মানিত অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতে যদি তাদের সঙ্গে পরিচয় করে দিই, আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্বাগত। আছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় আজকে আসলে পাওয়া গেল সেটি নিয়ে যেহেতু শুরু করতে চাই, এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, সেটি একটু শুরুতে দেখে আসতে চাই। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটি নেতাকর্মী সহ 24 জন নিহত ও 3 শতাধিক আহত হন। এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি আসে হাইকোর্টে। পরে আসামিদের পক্ষে আপিল করা হয়, তবে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় আইনের দৃষ্টিতে পলাতক হিসেবে তিনি আপিল করতে পারেননি। যে মামলাটা গত 31 অক্টোবর ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের নতুন বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষে 21 নভেম্বর রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। সাক্ষ্য এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে। কাজেই 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন তারেক রহমান সাহেব, এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করলেও কারা গ্রেনেড ছুঁড়েছেন তা বলেননি। এছাড়া 21শে আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা, আদালত বলেছেন নো। এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে সহ বিএনপি নেতাদের জড়ানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে, এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে না হয় না। রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রকৃত হত্যাকারীদের সাক্ষীতে প্রমাণিত না হওয়া এবং ভুল প্রক্রিয়ায় চার্জশিট দেওয়ার কারণে 49 জন আসামির সবাই খালাস পেলেও যে 24 জন এই ঘটনায় নিহত হয়েছিলেন তারা আসলে কিভাবে প্রকৃত বিচার পাবেন সেই প্রশ্ন কিন্তু থেকেই গেল। জাভেদ আখতার, হাইকোর্ট, এটিএন নিউজ, ঢাকা। সবাই নিশ্চয়ই দেখছিলেন প্রতিবেদনটি। একেবারে গ্রেনেড হামলা মামলার রায়ের পুরো বিষয়টিকে আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা যদি মামলা বিচার রাজনীতির প্রসঙ্গটি শুরু করতে চাই, এই প্রশ্নটি নিয়ে শুরু করতে চাই। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলাটি করা হয়। দলীয় নেতাকর্মী সহ প্রায় 24 জন নিহত হন এবং শতাধিক কর্মী শেখ হাসিনা সহ সেখানে আহত হন। সেই মামলার রায় আজকে আমরা দেখেছি। বিচারিক আদালতের বিচারকে বাতিল ঘোষণা করে সব আসামিকে মুক্তি দিয়েছে হাইকোর্ট। সেই বিষয়টি দেখলাম। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইবো, এই মামলার যে রায়টি হলো সেটা নিয়ে মন্তব্য জানতে চাইবো, এবং আমাদের প্রতিবেদনের শেষে যে প্রসঙ্গটি এসেছিল যে এই মামলার আসলে সামনে কি হতে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে আসবো। শুরুতে একটু মন্তব্য জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যিনি আছেন আজকের অনুষ্ঠানে, প্রথিতযশা একজন সংবাদ মাধ্যমের কর্মী জনাব এম আব্দুল্লাহ,
অনুষ্ঠানের সমস্ত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা আপনি যেটা আমাকে প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন, এই প্রতিক্রিয়াটা আদালত থেকে যেটা বলেছে ওইটাই আমার প্রতিক্রিয়া। আচ্ছা, যে বিচারিক প্রক্রিয়াটাই ছিল অবৈধ এবং দ্বিতীয় দফা কি বলে জবানবন্দির ভিত্তিতে, স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যেটা করা হয়েছে সেটা আইনগত প্রক্রিয়ার বাইরে ছিল। অর্থাৎ মুফতি হান্নানকে মোট 420 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এবং প্রচণ্ড শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে তার আঙুলে সুই ফুটানো হয়েছে, তার গোপনীয় অঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তার নখগুলো উপরে ফেলা হয়েছে। এগুলো সব ডকুমেন্টারি আজকে দেখানো হয়েছিল আদালতে। সেইখানে মামলার দীর্ঘদিন পরিচালনা হওয়ার পরে আবার তদন্ত কর্মকর্তাকে বদল করে এমন একজনকে তদন্তের জন্য দেওয়া হলো, সেই তদন্তে তারেক রহমান সাহেবের নাম আসলো। সে তদন্তকারী কর্মকর্তার নাম হলো আব্দুল কাহার আকন্দ, যিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। তাকে এনে এখানে দেওয়া হয়েছে এবং এই ব্যক্তিটি প্রতিবারই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন নৌকায় ভোট করার জন্য এবং 2024-এ মনোনয়ন পেয়েছেনও, কিন্তু জিততে পারেননি। আচ্ছা, তো সেরকম একজন রাজনৈতিকভাবে প্রভাবান্বিত ব্যক্তিকে দিয়ে জনাব তারেক রহমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা ছিলেন তাদেরকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য একটা বিকৃত মানসিকতার মধ্য দিয়ে মামলাটা পরিচালনা হয়েছিল। সুতরাং আদালতের আজকের যে ভার্ডিক্ট ওইটাই আমার রায়, কারণ বিচার প্রক্রিয়াটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এটা যদি আপিলে চলে যায় তারপরে কি রায় হবে তখন হয়তো এটা মন্তব্য করা যাবে, তখন সেটি নিয়ে মন্তব্য করা যাবে। জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছে আসি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কথা যদি বলি তাহলে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা ছিল। সেটিকে মামলা নিয়ে যে ধরনের মন্তব্য আসলে এখন আমরা জানতে পারছি যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো আসলে পরিচালনা করা হয়েছে এখন পর্যন্ত, যেমনটি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কিছুক্ষণ আগে বলছিলেন। আপনার মন্তব্য জানতে চাইব এই মামলার রায় নিয়ে। ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকেও এবং আড়াল ভাই, আমার অত্যন্ত প্রিয় রাজনীতিবিদদের একজন জননেতা, এবং এই শোয়ের যারা দর্শক যারা এখন দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাখছি। আসলে এটা দুর্ভাগ্যজনক, আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আমরা 21শে আগস্ট একটি ঘটনা ঘটেছে, এটা কি আমরা কি অস্বীকার করতে পারবো? একটা ঘটনা ঘটেছে, সেখানে কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। এটাকে যেভাবে বিচার, এটাকে একটা আইনশৃঙ্খলা জনিত একটা বিষয়, অপরাধ জনিত একটা বিষয় হিসেবে দেখে এটাকে যেভাবে সুষ্ঠুভাবে আইনগতভাবে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যিকারের যে যারা অপরাধী ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি খুঁজে বের করার চেষ্টা করা হতো, তাহলে আমার মনে হয় আজকের এই ধরনের একটি রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো না। কত বছর পরে? 20 বছর পরে, তাই না? 20 বছর পরে একদম আমরা আজকে এই ধরনের একটি রায় পেয়েছি। আপনি এই মামলাটির সূত্রপাত থেকে শুরু করে পরবর্তী ঘটনা প্রবাহ যদি দেখেন, অনেকগুলো প্রশ্ন, বড় বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সামনে চলে আসে। কেবলমাত্র যেমনটি বলছিলেন আল্লাহ, কেবলমাত্র একটি রাজনৈতিক দলকে একদম নিঃশেষ করে দিতে হবে, একজন রাজনৈতিক নেতাকে ভিলেন বানাতে হবে, তার ভবিষ্যৎ যে সম্ভাবনার জায়গাটা তাকে নষ্ট করে দিতে হবে। এই জন্য একটি নতুন করে একটি তদন্ত, নতুন করে এমন একজনকে নিয়ে আসা হলো যিনি পুলিশ বাহিনীতে ছিলেন না। আমাদের পুলিশ বাহিনীতে অনেক চৌকস কর্মকর্তা আছেন যারা অনেক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন, তদন্ত করে উদ্ঘাটন করেছেন কারা অপরাধী। পুরো পুলিশ বাহিনীর কারো উপর নির্ভর করা গেল না যে এই মামলার এই ঘটনার সত্যিকারের কারা এর সাথে জড়িত, তাদেরকে বের করার। আব্দুল কাহার আকন্দের কথা বলছিলেন, খুবই অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি, তাকে যখন এখানে যুক্ত করা হয়েছে তখনই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে এই মামলাটি আর সেই আওয়ামী লীগ সরকার, ক্ষমতাসীন সরকার এই মামলার অপরাধীদের, প্রকৃত অপরাধীদের বিচার চান না। এই মামলাকে ব্যবহার করে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার প্রতিপক্ষকে ঘায়েল করতে চান, নির্মূল করতে চান, রাজনীতি থেকে মাইনাস করতে চান তার প্রতিপক্ষকে। এটাই ছিল টার্গেট। তার ফলশ্রুতি কিন্তু আজকের এই রায়টি। এই মামলার মধ্যে, তদন্তের মধ্যে এতগুলো দুর্বলতা রয়ে গেছে, যেই কয়টি বিষয় আজকের আদালত উল্লেখ করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, বাংলাদেশের তদন্ত সংস্থার জন্য এবং বাংলাদেশের ইতিহাসে চার্জশিট নামক যেই চার্জ ফ্রেম করা হয় এবং যে
তদন্ত রিপোর্ট দেওয়া হয়, সেটার ইতিহাসেও এটা কিন্তু একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে যে এরকম একটা পুরো চার্জশিটটাই অবৈধ ঘোষিত হয়েছে। এর আগে আমার মনে পড়ে না অন্তত পক্ষে কোনো মামলার এইভাবে পুরো চার্জশিটটাকে অবৈধ ঘোষণা করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ এটাকে বিচারের জন্য এই চার্জশিটটি করা হয় নাই, এটাকে রাজনৈতিক হাতে। আপনি লক্ষ্য করবেন এখানে কয়েকটি পয়েন্ট যদি আপনি খেয়াল করেন যে এই মামলার বিচারের যে রায়টি দেওয়া হয়েছে, এই রায়টি কবে দেওয়া হয়েছে আপনি তারিখটি যদি খেয়াল করেন তাহলে দেখবেন 2018 সালের নির্বাচনের ঠিক 2 মাস আগে, অক্টোবর মাসে 2018 সালের নির্বাচনটা কিন্তু খুবই এক ধরনের একটু প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হওয়ার একটা আবহ তৈরি হয়েছিল। সেই নির্বাচনে কিন্তু বিএনপি সহ বিরোধীদের প্রায় সব দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিল। সেই নির্বাচনের আগে অক্টোবরে তড়িঘড়ি করে এই মামলার রায়টি দেওয়া হয়েছে। সেখানে তারেক রহমান সহ সেখানে রাজনীতিকদের, অনেক জনপ্রিয় রাজনীতিককে সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার একটা নীল নকশা সেখানে বাস্তবায়ন করা হচ্ছে। আপনি টাইমটা যদি খেয়াল করেন তাহলে আপনি এই জায়গাটাতে বুঝতে পারবেন যে এই মামলাটা রাজনৈতিক কারণে ব্যবহার হয়েছে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই মামলার যিনি রায় দিয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি পুরস্কৃত হয়ে উচ্চ আদালতের বিচারক হয়েছেন। এগুলা প্রত্যেকটি কিন্তু এক একটা মাপকাঠি আপনি একটি বিচার ব্যবস্থার জন্য, যে আপনি একজনকে, আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে একটা মামলার একটা আপনি কি করছেন, আপনি এটাকে আমরা যেটাকে বলি যে এখানে এতগুলো লোককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এতগুলো লোককে যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়েছে। এক ধরনের জুডিশিয়াল কিলিংয়ের জগৎ 15-16 বছরে যে একটা প্রবণতা ছিল তারই অংশ হিসেবে এই কাজটা করা হয়েছে। এবং এই মামলার রায়টা দিয়েই তিনি সঙ্গে সঙ্গে পুরস্কৃত হয়ে তিনি উচ্চ আদালতের বিচারক হয়ে গেছেন। এখনও তিনি বিচারক আছেন, তাকে বিচার কাজ থেকে আমি যতটুকু আমার মনে পড়ে বিচার কাজ থেকে তাকে শাহেদ নুরুদ্দিনকে এখন বিরত রাখা হয়েছে। তিনি কিন্তু উচ্চ আদালতেই এখনও বিচারপতি হিসেবে তার নাম রয়েছে। এর আগে যদি আমরা তার আগেরগুলো যে দেখি, বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ইতিমধ্যে যেগুলা বানোয়াট প্রমাণিত হয়েছে, ভুয়া প্রমাণিত হয়েছে, বাতিল হয়ে সাজা বাতিল হয়ে, সেই মামলার প্রত্যেক বিচারক কিন্তু পরবর্তীতে আপনি হাইকোর্টে বিচারপতি হয়েছেন। এই যে ফরমায়েশি রায় আদায় করে এর মধ্য দিয়ে তাদেরকে পুরস্কৃত করার এই যে প্রবণতা, এটারই কিন্তু ফলশ্রুতিতে গোটা বিচার ব্যবস্থাটা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। একেবারে দর্শক স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ আওয়ার এক্সট্রা থেকে। বলছেন কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, আজকে যে রায়টা হলো 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, ঠিক আছে, এই মামলায় যারা নির্দোষ প্রমাণিত হয়েছে, ঠিক আছে, তারা রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবে কিনা, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মামলায় যে 24 জন নিহত হলো তারা কিভাবে ন্যায় বিচার পাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দিব। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশ্নতেই সরাসরি চলে আসি, সেটি হচ্ছে যে এই প্রশ্নটি আসলে আমারও ছিল যে যারা আসলে এই যে বিগত 2 দশক পর একটা মামলার রায় যেভাবে পাওয়া গেল, যারা ভুক্তভোগী ছিলেন, যারা এই দীর্ঘ সময় ধরে আসলে এই মামলার সাজা খেটেছেন বিভিন্নভাবে, তাদের ক্ষতিপূরণের জায়গা আছে কিনা, তারা কি চায় রাষ্ট্রের কাছে সেটি দাবি করতে পারে কিনা? হ্যাঁ, দাবি করতে পারে। প্রশ্নকর্তাকে ধন্যবাদ। দাবি করতে পারেন এবং সেটা আর্থিক, শারীরিক, মানসিক সব কিছুকে বিচার বিশ্লেষণ করেই তারা এই ক্ষতিপূরণটা চাইতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আবদুল্লাহ ভাই বলে গেছেন যে 2018-তে নির্বাচনের আগে এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল। ঠিক 2018-তেই কিন্তু বেগম খালেদা জিয়াকে কনভিকশন দেওয়া হয়েছে 2 কোটি টাকার একটা মামলায়, এবং সেই বিচারক তিনিও 7 থেকে 10 দিনের মাথায় হাইকোর্টের বিচারক হয়ে গেছেন। আবার বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা দেওয়া হলো বিচার আদালত থেকে। হাইকোর্টে গেলে সাধারণত সাজা কমে, আমরা দেখলাম হাইকোর্ট থেকে তার সাজা দ্বিগুণ করে দেওয়া হলো, 10 বছর করে দেওয়া হলো। যিনি দিলেন তিনি আবার 1 সপ্তাহের মাথায় আপিলেট ডিভিশনের বিচারপতি হয়ে গেলেন। এর থেকে বোঝা যায় কি অবস্থা। ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, পশ্চিমবঙ্গের বাংলা ছায়াছবি, সবার উপরের মধ্যে ছবি বিশ্বাস এরকম মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে একটি খুন মামলার আসামি হয়েছিলেন এবং 12 বছর জেল খাটার পরে তিনি মুক্তি পেয়েছেন, তিনি নিরপরাধ। তখন তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, ফিরিয়ে দাও আমার হারিয়ে যাওয়া 12টি বছর। তো এই হারিয়ে যাওয়া 12টি বছর তো আর কেউ ফেরত দিতে পারবে না, অন্য ক্ষতিপূরণ চাইতে পারে, যেমন তদন্তের রাষ্ট্র দিতে বাধ্য।
তদন্তের একটি নিয়ম আছে। একজন আইনজীবী হিসাবে যেটা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে কোনো মামলার তদন্তের দুটো পর্যায়, একটা চূড়ান্ত রিপোর্ট দিতে হয়, সেটাকে বলে ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্টটাকে অ্যাব্রিভিয়েশন করে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলা হয় এফআরটি অথবা এফআরএফ। এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রুথ, আর একটা হলো এফআরএফ ফাইনাল রিপোর্ট ফলস। জি, সব জিনিসের দুটো ঘটনা থাকে, কিন্তু ফাইনাল রিপোর্ট ট্রুথ হিসাবে যেটা বর্ণনা দিয়েছে সেটা আদালতে এসে মিথ্যা প্রমাণ হয়েছে। তার অর্থ ক্ষতিপূরণ চাওয়াটার যৌক্তিক মানে ভিত্তিটা আরো অনেক বেশি যৌক্তিক হয়েছে, অনেক বেশি। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে এই যে যারা 24 জন নিহত হলেন এবং আরো শতাধিক আহত হলেন, যদিও এই মামলাটিকে ঘিরে নানান বিতর্ক, নানান সময়ে আসলে নানান বিতর্কের উদ্রেক হয়েছে এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যেমনটি আপনারা বলছেন। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের হচ্ছে এই ক্ষতিপূরণ বা তারা তাদের সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার পাবে কিনা, সেটার জন্য আসলে কোন পর্যায়ে এরপর আসছে? এরপরেও আসছে, কারণ এই মামলার যখন তদন্ত কার্য চলে তখন সৌভাগ্যক্রমে আমি জাতীয় সংসদের সদস্য ছিলাম এবং মানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। এই মামলা সংক্রান্ত মিটিংগুলো স্পেশাল এজেন্ডা নিয়ে আমরা করতাম। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে নাসিম সাহেব যোগ দিতেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যোগ দিতেন। আমার পরিষ্কার মনে আছে আমরা এফবিআইকে ইনভাইট করে এনেছিলাম, বিশ্বের সেরা মানে তদন্ত সংস্থার অন্যতম এইটা। তারা এসে শেখ হাসিনার যে বুলেট প্রুফ মার্সিডিজ গাড়িটি, সেই গাড়িটিতে কিভাবে গুলি ঢুকলো বুলেট প্রুফ গাড়িতে, এজন্য গাড়িটা চেয়েছিলেন যে ওনারা পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। শেখ হাসিনা পারমিশন দেয়নি। তারপরে তার ওই ঘটনাস্থলে গিয়ে আরজেস গ্রেনেড যেটা উদ্ধার হয়েছিল, সেই আরজেস গ্রেনেড দেখে এফবিআই সদস্যরা বলেছিলেন এই আরজেস গ্রেনেড তো শুধুমাত্র ডিফেন্স সার্ভিসে ব্যবহৃত হয়, এটা এখানে কি করে সিভিলিয়ানদের হাতে এলো, তাহলে অ্যাটাকটা কারা করেছে? মানে জিনিসগুলো আমি মোটা দাগে বলছি আর কি। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর উপরে ফৌজদারি মামলা যেহেতু আইন অনুযায়ী 100 বছর পরেও ইচ্ছা করলে পুনরুজ্জীবিত করা যায়, এই মামলাটিও আবার নতুন করে তদন্তের জন্য ওই যারা ভিকটিম হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার থেকে এটা পুনরায় তদন্ত করে বিচার চাওয়ার জন্য যে কেউ প্রেয়ার করে এটাকে আবার রিভাইভ করতে পারবে। এটা হচ্ছে আইনানুগ ব্যাখ্যা। অর্থাৎ এই মামলারও আসলে জনগণের মনে আসলে প্রশ্ন যে এই মামলার আসলে ভবিষ্যৎটা কি হবে, সেই প্রশ্নের উত্তরই আপনি আসলে দিচ্ছিলেন। এই প্রসঙ্গত আসলে মামলার ভবিষ্যৎ নিয়ে যখন কথা বলছি তখন আরও একজন দর্শক আছেন, আমি তার প্রশ্নটা নিয়ে তারপর আসছি আপনার কাছে। দর্শক স্বাগত জানাচ্ছি, কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। হ্যালো, আমার নাম মান্নান, আমি মিরপুর থেকে বলছি। জি বলবেন, আপনার প্রশ্ন করবেন। আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে যে এই পর্যন্ত যে আলোচনা শুনলাম তাতে হচ্ছে যে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং হচ্ছে যে অনেকবার অনেক দফা ফলাফল ঘোষণা করা হয়েছিল, সেটি সবই অবিচার হয়েছিল, অন্যায় হয়েছিল, এরকম একটি বিষয়। কিন্তু ঘটনাটি যে ঘটেছিল সেটি উপস্থাপক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে ঘটনাটি যে ঘটেছিল, 25 জন মানুষ যে মরেছিল 21শে আগস্টে যে ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা, সেই ঘটনাটি যে ঘটেছিল সেটির বিচার আসলে পাওয়ার সম্ভাবনা আছে কিনা 20 বছর পরে? এটি আমাদের অতিথি সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল ইতিমধ্যেই উত্তরটি দিয়েছেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকের আলোচনায় এটি প্রশ্ন না, এটি আপনার জন্য হচ্ছে বলা যে এই গল্পের সাথে এই 21শে আগস্টের ট্র্যাজেডির সাথে জজ মিয়া নামে একটা ঐতিহাসিক চরিত্র বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, তাকে আজকের অনুষ্ঠানে রাখা যেত কিনা সেটি হলে ভালো হতো। এই ব্যাপারে আলাল ভাই কি বলবেন? নিউজের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা আসলে তাকে রিচ করতে পারিনি। তারপরে এই বিষয়টি নিয়ে আমরা নিশ্চিতভাবে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। না, এটা জজ মিয়ার প্রসঙ্গ যেটা তিনি টেনেছেন, তিনি এটি নিয়ে আসলে কৌতূহলের জায়গা থেকে জিজ্ঞেস করেছেন যে জজ মিয়া যে কাণ্ডটি যেটি ছিল সেটি আসলে এখন সেটিতে আসলে পরিণতি। জজ মিয়া কাণ্ডটি তৈরি করেছিলেন সিআইডির একজন অফিসার এবং তার সঙ্গে আরো তার কিছু সহযোগীরা ছিলেন। আমি এই প্রসঙ্গে বলবো এটা ছিল একটা খণ্ডিত চিত্র, এটা দিয়ে কিন্তু এই মামলার তদন্ত প্রভাবিত হয়নি, এটা দিয়ে একটা নাটকীয়তা তৈরি করা হয়েছে। আর বাংলাদেশে কিছু মিডিয়া আছে, এরা কিন্তু একটা ইংরেজি দৈনিক এবং একটা বাংলা দৈনিক দস্তুর মতো 111কে ইনভাইট করে নিয়ে এসেছিল, আহ্বান করে নিয়ে এসেছিল, সেটার সঙ্গেও কিন্তু
ওই 111 সঙ্গেও কিন্তু জজ মেয়ার নাটককেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এই যে ইনভেস্টিগেশনের সময় তথ্য সামগ্রী বা প্রমাণাদি এফবিআইয়ের কাছে দেওয়া হলো না, বাংলাদেশে নাইলে বিএনপি ক্ষমতায় ছিল, এফবিআইয়ের কাছে কেন তথ্য প্রমাণ দেওয়া হলো না, কেন শেখ হাসিনার গাড়িটা ভিজিট করতে দেওয়া হলো না, কেন ঘটনাস্থলে 8 গ্রেনেড পাওয়া গেল, এইগুলো কিন্তু প্রচার করে নাই। ক্ষমতায় থাকে সেই দায় দায়িত্ব কি বিএনপির উপরে তখন ছিল না? যদি বিএনপির উপরে সেই দায় দায়িত্ব থেকে থাকে, যেহেতু দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তাহলে হলি আর্টিজান শেখ হাসিনার উপরে দায়িত্ব পড়ে। 86 কেজি ওজন গোপালগঞ্জে 86 কেজি ওজনের বোমা পাওয়া গিয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্য, সেই দায় তাদের উপরে পড়ে। উদীচী হত্যাকাণ্ডের দায় তাদের উপরে পড়ে, রমনা বটমূলে হত্যাকাণ্ডের দায় তাদের উপরে পড়ে, জঙ্গি উত্থানের পুরো দায় তাহলে আওয়ামী লীগের উপরে পড়ে। সেই তুলনায় জজ মেয়ে একটা ছোট্ট ব্যাপার আপনাদের মনে আছে, দিনাজপুরে ইয়াসমিন নামে এক কিশোরী ধর্ষিত হয়েছিল পুলিশের অতি উৎসাহী 1-2 সদস্য কর্তৃক। তাদেরকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়ে সাজা দিয়ে তারপরে সেই বিচার কাজ সম্পন্ন করা হয়েছে বিএনপি ক্ষমতায় থাকার সময়। এটাও আমরা পারতাম যদি আমাদেরকে সহযোগিতা করতো বিরোধী দলের নেতৃত্ব। অর্থাৎ জজ মিয়ার কাণ্ড যখন ঘটানো হয় আপনারা পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে সেটি আসলে না, ওই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে তারপরে এই অংশ শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। বলবেন প্লিজ। আমার একটা বিরোধের সাথে আমি এটা প্রশ্ন করতে চাই, 2 জন আপনি 13 জনকে প্রশ্ন করতে চাই আর কি। সেটি হলো আওয়ামী লীগ মামলা করে বিএনপির উপরে, সব মিথ্যে হয়। বিএনপি যখন মামলা করে আওয়ামী লীগের উপরে, সব মিথ্যে হয়। আচ্ছা, এখন মনে করে আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপি ক্ষমতা যাচ্ছে, এদের সব মামলা হালাল হয়ে গেল। আবার আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা আছে তাদের মামলা সব হালাল হয়ে যাবে। আমাদের মতন যারা আম জনতা, যারা আমাদের মামলা আছে কোর্টে জমা জমি নিয়ে, এই বিভিন্ন ছোটখাটো যে মামলা বছরের পরে বছর কোর্টে আমরা ঘুরি, আমাদের মামলা শেষ হয় না। এটি তো আমার দুঃখ লাগে এই জায়গায়। আমি স্টুডিওতে যারা, তাদের কাছে আমি এটা অনুরোধ করতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা অন্তত আপনাদের সুন্দর মেধা দিয়ে এই দেশটার পরিচালনা হোক, এটি আমি চাই আর কি। এটা আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে জনাব মুয়াজ্জেম হোসেন আল, আপনার কাছ থেকে একটু প্রশ্নের উত্তরটি দিয়ে তারপর ইমাম আব্দুল্লাহ আপনার কাছে একটু আসি। তিনি বলছেন যে জনভোগান্তির জায়গাটুকু যখন বিএনপি আসছে তখন আওয়ামী লীগের সময়ে করা যে মামলাগুলো সেগুলো সব বাতিল হয়ে যায়, যখন আওয়ামী লীগ আসে তখন বিএনপির সময়গুলো বাতিল হয়ে যায়, কিন্তু মাঝখানে যারা জনগণ, সাধারণ জনগণ, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের ভোগান্তির জায়গা আসলে দেখবে কে? না, তাদের ভোগান্তির জায়গাগুলো তো এভাবে ঢালাওভাবে বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলি যে মামলাগুলো সিভিল নেচারের, মামলাগুলো 2টো পার্ট আছে, একটা হচ্ছে ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা, আর একটা হচ্ছে সিভিল মামলা। সিভিল মামলা হচ্ছে সম্পদ, জমি জমা ইত্যাদি ভাগাভাগি নিয়ে যে জটিলতাগুলো হয় সেগুলা, আর ফৌজদারি হলো অপরাধ, বড় ধরনের অপরাধের। তো সেই ক্ষেত্রে যদি উনি সিভিল ম্যাটারের মামলার কথা বলেন, সেগুলো তো একটু লম্বা সময় লাগে বিভিন্ন কারণে, কিন্তু ফৌজদারি মামলায় লম্বা সময় হলে বুঝতে হবে যে এটার মধ্যে কোনো ইন্টেনশন আছে, লম্বা সময় থাকার কোনো কারণ নেই, একটা যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারলে ভালো। অসংখ্য ধন্যবাদ ইমাম আব্দুল্লাহ। এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, তবে তার আগে বিরতির আগে একজন দর্শক তিনি জজ মিয়ার যে ঘটনা সেটির কথা উল্লেখ করেছেন যে এখানে দায় বর্তায় কিনা বিএনপির উপর, তখন তো তারা আসলে ক্ষমতায় ছিলেন। কেননা আওয়ামী লীগের সময় যে ঘটনাগুলো ঘটেছে সৈয়দ মুয়াজ্জেম হোসেন আল্লাহ সেগুলো বলেছেন যে তাদের দায়ও তাদের উপর বর্তায়, আওয়ামী লীগের উপর বর্তায়। তাহলে এই জজ মিয়ার ঘটনা কি বিএনপির উপর দায় বর্তায় কিনা? এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে আপনি ধরুন আজকের প্রেক্ষাপটে আমি বলি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার ক্ষমতায় আছে। আজকে যদি 21শে আগস্টের মতো একটি ঘটনা আল্লাহ না করুক যদি ঘটে, এটা ড্যামেজ করবে কাকে? প্রথম এটার জন্য দায়টা কার উপর বর্তাবে? ডক্টর ইউনূসের সরকারের উপর বর্তাবে। তাহলে ইউনূস সরকার কি জেনে শুনে বুঝে এরকম একটা এ ধরনের একটি দায় নেয়ার জন্য এ ধরনের একটি ঘটনা ঘটাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? প্রথমেই এটা কোনো লজিক এটা সাপোর্ট করবে না যে একটি সরকার, ক্ষমতাসীন সরকার, নির্বাচিত সরকার, তারা এ ধরনের এত বড় একটা ম্যাসিভ অ্যাটাকের মধ্য দিয়ে 20-25 জন 24 জন মানুষ মারা যাবে, শতাধিক আহত হবে, বিরোধী দলীয় নেত্রী যেখানে থাকবেন, এবং এটার মধ্য দিয়ে অর্জনটা কে করেছে? এই হামলার ঘটনার মধ্য দিয়ে অর্জন তো তৎকালীন বিরোধী দল করেছে, বিরোধী নেতা করেছে, যদিও অনেকগুলো জীবন মাঝখানে চলে গেছে। তাহলে এটা যদি আপনি লজিকের দিক থেকে চিন্তা করেন, তাহলে কোনো ক্ষমতাসীন সরকার এ ধরনের ঘটনা ঘটানোর সাথে জড়িত থাকাটা কোনো স্বাভাবিক চিন্তার মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে না।
এক। দ্বিতীয়, তাহলে কারা ঘটালো? আমরা যদি লক্ষ্য করি যে 2004 সালের পরে কিন্তু 2006-07 এসছে দেশে, 111-এর একটি সরকার এসছে দেশে, এবং বিরোধী দলে যখন আওয়ামী লীগ যখন থাকে, একটি কথা আছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তাহলে বিপদ, বাইরে থাকলেও আপদ। মানে তারা ক্ষমতায় থাকলেও দেশের জন্য, জনগণের জন্য মৌলিক অধিকার, মানবাধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্র কেড়ে নেওয়া, এই বিষয়গুলো তো আছে। আর ক্ষমতার বাইরে থাকলেও দেশকে শান্তিতে থাকতে দেয় না, যেটা আমরা এখনো আমরা নানান ধরনের প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। তখনও কি 111-এর মতো এরকম একটি প্রেক্ষাপট তৈরি করার জন্য এই ঘটনা যে কোনো একটা পক্ষ ঘটান নাই। আপনি শুনেছেন মহাজন আল্লাহর কথায় যে সেখানে যে গ্রেনেডগুলো ব্যবহার করা হয়েছে, এটা প্রতিরক্ষা বাহিনী ছাড়া কারো কাছে এটা থাকার কথা না। অথচ আসামি যাদের কাছে করা হয়েছে, আমরা আজকে তারেক রহমানের কথা বলছি, লুৎফুর রহমান বাবরের কথা বলছি, কিন্তু আমরা এই কথা বলছি না যে এখানে 12 জন দেশের বড় বড় আলেম আজকে যারা এখান থেকে খালাস পেয়েছেন, এর মধ্যে বড় বড় আলেম আছে 12 জন, 2 জন হাফেজ আছেন। তাদের কি বাংলাদেশের কোনো আজ পর্যন্ত কোনো প্রমাণিত ঘটনা আছে যে বাংলাদেশের এই তারেক রহমান একজন বিএনপির নেতা, তারপরে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সাথে বাংলাদেশের আলেম সমাজ, হাফেজ, এরা সবাই একত্রিত হয়ে এরকম একটি ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা করবে? এটা কি সুস্থ মস্তিষ্কে কেউ এটা ধারণ করতে পারবে? সেই জায়গাটাতে, এবং জজ মিয়ার প্রসঙ্গে আমি আসছি, জজ মিয়ার প্রসঙ্গে আলাল ভাই বলেছেন যে 2টি পত্রিকার কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা, আমাদের বাংলাদেশের এটা দুর্ভাগ্যজনক একটা ইতিহাস হচ্ছে, বাংলাদেশের পুলিশ বাহিনী তারা কিছু কিছু ক্ষেত্রে খুবই দক্ষতার পরিচয় দিলেও অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি তাদের উপর নানান ধরনের কোনো একটি ঘটনা ঘটার পর যখন তাদের উপর ওই ঘটনা উদ্ঘাটনের জন্য একটা চাপ যখন তৈরি হয়, তখন কিন্তু তারা এ ধরনের, এটা জজ মিয়া শুধু বাংলাদেশে একদিন তৈরি হয়েছে তা না, যদি জজ মিয়াকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা যদি সত্যি হয়, তাহলে এই জজ মিয়া কিন্তু প্রতিদিন হচ্ছে। ডিবি অফিসে জজ মিয়া তৈরি হয় নাই, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে সেখানে কিছু লোককে নির্যাতন করে নানান বিষয়ে স্বীকারোক্তি আদায়ের ঘটনা আমরা কি জানি না? জানি। এবং সেই ভাষ্যগুলো, পুলিশের সেই ভাষ্যগুলো সংবাদপত্রে আমরা দেখছি কোনো যাচাই বাছাই ছাড়াই। ধন্যবাদ। আমরা একটু পরের প্রশ্নে যাই, এই অংশে খুব বেশি সময় পাবো না। এবং একইভাবে জঙ্গি নাটকের নামে যেসব ভাষ্যগুলো আমরা ছেপেছি, বিভিন্ন সংবাদপত্রে ছেপেছে, সেটা আমরা কতটা দায় দায়িত্বের জায়গা থেকে আমরা সেটা পরিচয় দিয়েছি, এগুলো কিন্তু বাংলাদেশে একটা বড় প্রশ্ন হয়ে আছে। সেই প্রশ্নগুলো উত্তর কি আসলে কখনো মেলে, বা নাকি দ্বিতীয় যে দর্শক যিনি ছিলেন, যে আসলে ক্ষমতার পালাবদলের সাথে সাথে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আমি ধন্যবাদ জানাই তার সেন্টিমেন্টকে, আমি অনার করি যে তিনি বলেছেন যে বাংলাদেশে বিচার একদল আসছে, তারা আগের মামলাগুলো মিথ্যা প্রমাণ করছে, উড়িয়ে দিচ্ছে, আরেক দল আসছে আগের মামলাগুলো উড়িয়ে দিচ্ছে। কিন্তু আর এইটাও বাস্তবতা, কিন্তু আজকে যে প্রসঙ্গ নিয়ে তিনি প্রশ্নটি করেছেন, আজকে কিন্তু তারেক রহমানের দল কিন্তু ক্ষমতায় নেই। একটি দলনিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন বিচার ব্যবস্থায় কিন্তু আজকের রায়টি হয়েছে। উনার যেই প্রশ্নটি করেছেন এটা কিন্তু আজকের বাস্তবতা, এটা কিন্তু যথার্থ না। কিন্তু উনি যে মূল পয়েন্টটি যেটি বলেছেন যে জনসাধারণ যে মামলার 40 লাখের বেশি মামলা বাংলাদেশে যুগের পর যুগ বিচারের অপেক্ষায় আছে, এবং বিচার প্রার্থীদের যে ভোগান্তি, এটা বাস্তবতা বাংলাদেশের। এই জন্যই তো এখনকার যে সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কারের দাবিটা যে জোরালোভাবে এসছে, এই কারণেই কিন্তু এসছে। এই যে যাতে এভাবে ভুয়া মামলা না হয়, মিথ্যা মামলা না হয়, 20 বছর ধরে 15 বছর ধরে কারাগারে থেকে তারপরে খালাস পাবেন, তাদের জীবন থেকে এত বড় একটা অংশ হারিয়ে যাবে, এটা চাই না বলেই তো সংস্কারের প্রশ্নটি আজকে জোরালো। এই মামলার রায়ের সাথে সাথে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আর কোনো বাধা থাকতো না। এখন সকলের মনে একটাই প্রশ্ন যে তিনি আসলে কখন দেশে ফিরবেন, কবে দেশে ফিরবেন? আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে খুব দ্রুত, সেই দ্রুত সময়টা আসলে কখন জানা যাবে? মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে সরল সমীকরণে বলা যায় তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন। এখন দিন তারিখটা নির্ভর করে অনেকটা একটা পারিবারিক সিদ্ধান্তের উপরে, কারণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার ছোট যে কনিষ্ঠ সন্তান, তিনিও তো ওই পতিত সরকারের অত্যাচারের কারণে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন। এখন একমাত্র সন্তান হচ্ছেন জনাব তারেক রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে খুব উন্নত মানের হাসপাতালের প্রয়োজন, সেখানে মাকে রেখে মায়ের চিকিৎসার ব্যবস্থাটা করা এবং ওনার দেশে ফেরা, এ দুটো একই সঙ্গে হবে নাকি আগে পরে হবে, কিভাবে হবে, এই কারণে এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের জানা নাই। ওটা পারিবারিকভাবে আলোচনা হচ্ছে।
সেটার উপর নির্ভর করে বেগম- কত তাড়াতাড়ি বেগম ফিরবেন। জিয়ার চিকিৎসার বিষয় নিয়েও আসলে জনমনে নানান প্রশ্ন, যে আসলে তার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার যে বিষয়টি নিয়ে সব অনেক বেশি আলোচনা চলতো, সেটাই বা কবে হচ্ছে? নিশ্চয়ই আমরা খুব দ্রুত সেগুলো জানতে পারবো। এরই মাঝের সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। সুপ্রিয় দর্শক, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে তারপর বিরতিতে যেতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি। কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা আসামি ছিলেন তারা সবাই তো খালাস পেল, জি, কিন্তু গ্রেনেড হামলা তো হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্ন, যারা আসামি ছিল তারা তো সবাই নির্দোষ, আসলে অপরাধীদের বের করার দায়িত্ব কে নেবেন? এবং তখন তো বিএনপি ক্ষমতায় ছিল, তারা কেন সুষ্ঠু তদন্ত করলেন না? এবং আরো একটা বিষয়, বিচার বিভাগের শুধু কি দায়িত্ব এটাই যে অপরাধীকে অপরাধী বলা, নির্দোষকে নির্দোষ বলা, আর কোনো তাদের দায়িত্ব আছে কিনা? মামলা বিচার ও রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। একজন দর্শক ছিলেন বিরতির আগে, তিনি প্রশ্ন করছিলেন যে আসলে আদালতের দায়িত্ব কি শুধু সাজা দেওয়া এবং মামলা খালাস করা এরকম কিছু, নাকি আর কোনো দায়িত্ব আছে? সেই সাথে তিনি জানতে চাচ্ছিলেন, যেহেতু সে সময় বিএনপি ক্ষমতায় ছিল, তাহলে আসামি বের করার দায়িত্ব তাদের উপর বর্তায় কিনা, তারা তখন কেন সুষ্ঠু তদন্ত করেনি, এমন প্রশ্ন ছিল। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একটু ছোট করে জানতে চাই, কারণ এই অংশ খুব বেশি আসলে সময় আমরা পাবো না। না, আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে, কিন্তু এটার মতো পরিবেশও ছিল না, সে সময়সীমাও আমরা পাইনি। এর মাঝখানেই তো আবার চলে এলো, আর পরবর্তী নির্বাচনটা হলো না, 111 চলে আসলো, যে কারণে এটা নিয়ে আর অগ্রগতি হয়নি। 111 সরকার তো 2 বছর ছিল, তারা ইচ্ছা করলে হয়তো এটা পারতো। আর একটা বাক্য বলে আমি শেষ করি, কুড়াল দিয়ে কিন্তু গাছ কাটা যায়, শেপ করা যায় না। আবার শেপ করার ব্লেড দিয়ে কিন্তু গাছও কাটা যায় না। এটা যিনি প্রশ্ন করেছেন, তাই তিনি যদি বোঝেন, তাহলে মানে অনুধাবন করেন, তাহলে আমি খুশি হব। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটি হলো, সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করলেন বা মৃত্যুবরণ করলেন, যারা আহত হলেন, তাদের বিচার প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হলে নির্বাচিত সরকার যখন আসবে, তখন এই মামলাগুলোর ভবিষ্যৎ আসলে কি হবে? এবং সেই সাথে আপনি বললেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল করারও সুযোগ আছে। সবগুলো মামলার ভবিষ্যৎ নিয়ে যদি একটু প্রশ্ন করতে চাই, যে মামলাগুলোর ভবিষ্যৎ আসলে কি দাঁড়াবে? না, মামলাগুলোর ভবিষ্যৎ হচ্ছে যে আমাদের এই যে প্রজন্ম জুলাই আগস্ট বিপ্লবের সফলতাটা নিয়ে এলো, যারা আন্দোলন আমরা করেছি, অনেক রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে মিলে অনেকেই রাজপথে ছিলেন বহু বছর ধরে, কিন্তু যারা আনলো তাদের সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ছিল যে এই প্রজন্মকে দিয়ে কিচ্ছু হবে না, এরা বই পড়ে না, এরা ডিভাইসে আসক্ত, এরা গেম খেলে, এরা প্রকৃতির কাছে যায় না, এরা মাছ ধরে কোথায় জানে না, পুকুর নদী চেনে না, ফ্রিজ এবং বাজার এই হচ্ছে এদের ঠিকানা। তারা কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে দেখিয়ে দিয়েছে, যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। এটা আমাদের জন্য, আমাদের এই প্রজন্মের জন্য একটা শিক্ষা দিয়ে গেছে আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা। সুতরাং আমি মনে করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদ শেষ করার পরে নির্বাচিত যে সরকার আসবে, তাদের ঘাড়ে প্রথম দায়িত্বটা হবে যে জাতি যাদের কাছে কৃতজ্ঞ, তাদের ঋণ শোধ করার জন্য আইনানুগ এবং অন্যান্য প্রক্রিয়ায় সেগুলোকে সুস্থ সুন্দরভাবে পরিচর্যা করে এগিয়ে নিয়ে যাওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর কথা যখন আমরা বলি, তখন আমরা জানি যে এই যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া তো আছে। সংস্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যদি বলি, সেটিও ভুল হবে না, তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ছিল, আজকে সেটি প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়েছে, কালকে হয়তো বা সকলের সম্মুখে সেটি আসলে করা হবে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন আছে, বিগত সময়গুলোতে আসলে কেমন ছিল, সব কিছু নিয়ে এখানে বিস্তারিত তথ্য নিশ্চিতভাবেই পাওয়া যাবে। আপনার কাছে কি মনে হয় যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই শ্বেতপত্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এটা একটা আমরা যে কথাগুলো অতীতে বলে এসেছি, রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক দলগুলো এবং এদেশের বিদগ্ধ মানুষেরা, সেই কথাগুলো যে সত্য তা ধীরে 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 দালালিকভাবে প্রমাণিত হওয়া শুরু হয়েছে। বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে এক বছরে। তাহলে 15-16 বছর যারা ছিল, তারা কিভাবে এদেশের মানুষের রক্ত শুষে নিয়েছে সেটা দেখেন, সেটার একটা প্রমাণ এখানে রইল। আর এই অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার যেভাবে এটাকে সামলানোর চেষ্টা করছেন, সেটা একান্ত বাধ্য হয়েই তারা করছেন, নাহলে তো মানুষের দুর্ভোগ এবং কষ্ট আরও বাড়বে। এই অর্থনৈতিক শ্বেতপত্রের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগের মূল নেতৃত্ব যেহেতু লুটপাটে অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে যারা ছিলেন তারাও লুটপাট আরও দ্বিগুণ উৎসাহে অংশগ্রহণ করে
এই দেশকে একটা ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে ফেলে গেছেন, যেটা পূরণ করতে দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়ার প্রয়োজন হবে। অসংখ্য ধন্যবাদ। ইমাম আব্দুল্লাহ, আপনার কাছে আসি, এই শ্বেতপত্র নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাইবো। এই মন্তব্য আমি ছোট্ট করে আগের প্রশ্নের জায়গাটাতে একটু বলে নিতে চাই যে তিনি বলেছেন যে এই যে 21শে আগস্টের মামলাটার ভবিষ্যৎ কি হবে বা তারা বিচার পাবে কিনা। আমি মনে করি এই যে বিচার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এটার পুরোপুরি দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার সরকারের। কারণ তারা এটাকে প্রকৃত বিচার না চেয়ে এটাকে রাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, ক্ষমতা পাকাপোক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, প্রতিপক্ষকে নির্মূলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। তারা 2009 সালে ক্ষমতায় আসার পর যদি সত্যি সত্যি এই মামলাটার বিচার চাইতেন এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করে এটার যেগুলো আলামত আলোচিত হয়েছে, এই যে গ্রেনেড থেকে শুরু করে এটার যে তখনকার যে বিষয়গুলো এসেছিল যে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জড়িত থাকতে পারে বা কারা জড়িত, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে অনেকগুলো তথ্য কিন্তু সামনে এসেছিল, আমরা পত্রিকায় আমার কাছে সেগুলো সংরক্ষিত আছে। সেইটার দিকে না গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এটা ব্যবহার করতে গিয়ে তাদেরকে এই বিচারহীনতার মুখোমুখি ফেলেছেন যারা সেদিন জীবন দিয়েছেন 24 জন এবং যারা আহত হয়েছেন। এই দায়িত্ব সেই সরকারের শেখ হাসিনাকেই নিতে হবে বলে আমি মনে করি এবং আমি এটাও আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এরা বিচার পাওয়া উচিত। কিভাবে পাবে সেটা নির্ধারণ করবে রাষ্ট্র, তাদের বিচার পাওয়া উচিত বলে আমি মনে করি। জুলাই অভ্যুত্থান নিয়েও তাহলে একটু যদি বলেন যে এটাও আমি বলতে চাই, আজকে যারা মুক্তি পেলেন, খালাস পেলেন, তাদের মনে রাখতে হবে তাদের এই ঋণ কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে প্রায় 2000 মানুষ, তাদের কাছে এটা কিন্তু তাদের বিরাট ঋণ হয়ে রইল। যদি 5ই আগস্টের এই অভ্যুত্থান না হতো, গণবিপ্লব না হতো, তাদের হয়তো এখানে অনেকেই এই জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতেন। তারা যে আজকে মুক্তি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন, এই ঋণটা কিন্তু এই ছাত্র জনতার কাছে তারা ঋণবদ্ধ হয়ে গেলেন, ঋণী হয়ে গেলেন। এই বিষয়টা তারা যাতে কখনো না ভুলেন, এই বিষয়টা আমি তাদেরকে খেয়াল রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। আর আপনি যে বিষয়টি অবতারণা করেছেন কোন বিষয়ের কথা, শ্বেতপত্র প্রণয়নের যে বিষয়টির কথা বলছিলাম, এটা কিন্তু আমি যতটুকু আমি রিপোর্টে দেখেছি এটা কিন্তু খুবই একটি খণ্ডিত চিত্র এসছে। এখানে যে তথ্যটা এসছে যেটা বলেছেন যে $16 বিলিয়ন প্রতি বছর, এটা যদি হিসাব করি তাহলে 2 লক্ষ কোটি টাকা প্রতি বছর, তার মানে হলো 16 বছরে 32 লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়েছে। এবং এই চিত্রটা আমি মনে করি খণ্ডিত। এখানে বিদ্যুৎ খাতের যে লুটপাটের এটা একটা বড় অংশ আসে নাই এবং শুধুমাত্র ব্যাংক এবং নানানভাবে যেটি তারা অর্থনীতির দিকটার জায়গা থেকে যেটা তারা অনুসন্ধান করে পেয়েছেন, এটাকে আমি মনে করি এটা একটা ভিত্তি ধরে আরও ব্যাপক ভিত্তিক এই শ্বেতপত্রটি তৈরি হওয়া উচিত এবং এখানে আর অনেক কিছু আসার সুযোগ আছে। তারপরে আমি মনে করি এটি একটি ডকুমেন্ট হিসেবে এই যে বিগত লুটেরা সরকার কি করে গেছে, দেশকে কোথায় রেখে গেছে, এটা একটা ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের ইতিহাসে থাকলেও এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর কিছুটা সময় পেয়েছে, সেখানে একটু জিজ্ঞেস করে যে সংস্কারের যে কাজগুলো সরকার করছে এবং 31 ডিসেম্বর পর্যন্ত একটি সংস্কারের সময়সীমায় ধরে রাখা হয়েছে, যে সেখান থেকে আসলে নানা ধরনের সিদ্ধান্ত হবে যার উপর নির্ভর করে আপনারা সময়সীমা নির্ধারণ করতে পারবেন যে আসলে এরপর নির্বাচন ব্যবস্থা কোন দিকে আগাতে যাচ্ছে, সংস্কার কিভাবে কি হচ্ছে। এখানে আপনাদের সহযোগিতা সরকার কতটুকু নিচ্ছেন? আমাদের সহযোগিতা সরকার নিতে আগ্রহী, সরকারের এক অংশ খুব আগ্রহী, আর এক অংশ এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। বলতে আসলে তাদের মানে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি সহ কয়েকজন আছেন যে বিএনপি যেহেতু এই দেশ পরিচালনা করেছে বহু বছর ধরে, কয়েক দফা তারা অভিজ্ঞতা সমৃদ্ধ, তাদের সঙ্গে আলোচনা করা হোক। আর এর মধ্যে আবার কিছু আছে যারা অতি বিজ্ঞের ভাব করে, তারা আবার এটাই খুব বেশি আগ্রহী না। এরকম একটা দোটানার মধ্যে কিন্তু বর্তমান সরকার আছে। আপনারা সেভাবে আসলে আপনাদের প্রস্তাবনা বা আপনাদের মতামত সেভাবে এখানে দিতে পারছেন না? না, দিতে পারছি, আমরা দিতে পারছি, কিন্তু সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে ওনাদের নিজেদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আমরা লক্ষ্য করছি। যেমন একটা জিনিস দেখবেন, এই আবহাওয়া বার্তা যাই বলুক যে কি বলে আপনার ওই যে পঞ্চগড়ে এত ডিগ্রি শীত পড়েছে, ঢাকায় এত ডিগ্রি, বাঙালি কি বোঝে জানেন? নারকেল তেল কবে জমলো সেই সময়টাই হলো শীত। নারকেল তেল যদি বোতলে না জমে ওই শীত বাঙালি গ্রাহ্য করে না। সুতরাং এটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অসংখ্য ধন্যবাদ ইমাম আব্দুল্লাহ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।